সবাইকে ভূত কাহিনীতে আমন্ত্রণ। এটি এর প্রথম এপিসোড। তো সরাসরি চলে যাচ্ছি গল্পে। আমার এক ফ্রেন্ড ছিল এখন থেকে ঠিক ৩৫ বছর আগে। তো আমরা সবাই একসাথে বসতাম সন্ধ্যের টাইমে। তো তখন সে তার অনেকগুলো অভিজ্ঞতা ছিল, যেহেতু আমরা মফস্বল এরিয়া থাকতাম, সে গ্রামে থাকতো, গ্রাম থেকে হঠাৎ আসলো। তখন সে অনেক ধরনের আমাদেরকে গল্পগুলো শুনেছিল, অনেক কাহিনী শুনেছিল, কী কী ঘটছে, কী কী সে দেখতো। তো এর পরিপ্রেক্ষিতে তার সাথে আমার সম্পর্কটা খুব ভালো হয়, যেহেতু একই বিষয়ে আমাদের মিল চলে আসে। তো সে তখন আমরা বলি যে তুমি সঞ্জিত আমাদেরকে একটা গল্প শোনাও, আমাদেরকে একটা কাহিনী শোনাও, কী দেখছো এরকম একটা কাহিনী শোনাও। তো বলছে প্রতিদিন তো তোমাদেরকে কাহিনী শোনাই, আজকে একজনের কাহিনী আমি শোনাবো, আমার মামার কাহিনী, একটা রাতের কাহিনী। তো গ্রামে তখনকার সময়ে অ্যাকচুয়ালি অনেক বেশি পরিমাণে তাড়াতাড়ি লাইট এগুলা বন্ধ হয়ে যেত, বাজার বন্ধ হয়ে যেত। তো গ্রামের ৮টা বাজলেই একদম গ্রাম একদম নিশীথী গ্রাম হয়ে যেত। তো তখন ওই তার মামা হাট থেকে বাড়ির দিকে ফিরছিলেন। তো বাড়ির দিকে ফেরার পথে অনেক প্রায় ৩ কিলোমিটারের মতো, ৩ মাইলের মতো, ওরা মাইল হিসাব করতো, 1.6 কিলোমিটার 1 মাইল। তো সেই হিসেবে একটু দূরত্বই ছিল। সাইকেল নিয়ে উনি পারাপার করতেন, ওনার একটা ছোট্ট ব্যবসা ছিল। তো তারপর উনি আসছিলেন, সেদিন অমাবস্যা ছিল, একদম ঘোর অমাবস্যা। তো ওই অমাবস্যার সময় তো ওনার হাতে ছিল টর্চ, থাকতো সব সময়, আর থাকতো ওনার সাইকেল। তো দোকান থেকে উনি সাইকেলটা নিয়ে যখন এরপরে চলে আসেন, তখন একদম গ্রামের ওই যে একটা জায়গা ছিল, ওই জায়গায় প্রায় ৮০০ মিটার ১ কিলোর মতো চারপাশে কোনো বাড়ি ছিল না, শুধু ধান ক্ষেত আর জঙ্গল, আর মধ্যখান দিয়ে একটা রাস্তা শুরু হয়ে চলে গেছে। তো ওই জায়গার কয়েকটা জায়গায় আছে কয়েকটা বট গাছের জায়গা আছে। তো ওই জায়গাগুলোকে খারাপ বলা হতো। তো উনি তখন ওই সব ওনার মতো করে দোয়াটা করতেছেন, করে টোরে উনি যাচ্ছেন। তো ওই দিন ওই বটগাছটা পার হওয়ার সময় কোনো কিছু উনি দেখেন নাই, উনি তবু খুব ভয় ভয়ে পার হইতেছিলেন। তো যখন উনি পার হয়ে গেছেন, কিন্তু ওইটার আরও প্রায় 50 হাত যাওয়ার পরে উনি দেখে যে অনেক দূরে লাইট মার্চার যে কালো একটা অবয়ব যে রাস্তাটার পাশে লম্বা হয়ে শুয়ে আছে। তো উনি ভয় পাচ্ছে যে এটা কী। তো লাইট অফ করলেন উনি, টর্চ। হঠাৎ দেখলেন যে ওই দুইটা চোখ, বড় বড় দুইটা চোখের মতো আলো জল করে, সেগুলো একটা মুখের অবয়বের মতো। তো সেটা উঠে গেল। তো তখন উনি একটু ঘাবড়ায় গেছেন যে এটা কী দেখলাম আমি। তো এরপরে উনি আস্তে আস্তে একটু সামনে আগালেন। তারপর দেখলেন, টর্চ মারলেন, দেখলেন কিছুই দেখা যায় না। আবার টর্চ অফ করলেন, দেখে একটা কালো অবয়ব উঠে বসলো, অনেক বড়, প্রায় 30-40 হাত লম্বা, বিশাল বড় স্ট্রাকচার একটা দেখা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। তো তখন উনি আরও সামনে গেলেন, ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে, কারণ উপায় নাই, একটাই শুধু উপায় আছে। ওই যে ধান ক্ষেতটা আছে, ওইটার মধ্যখান দিয়ে, ধান তখন কাটা হয়ে গেছে, মধ্যখান দিয়ে গ্রামের মানুষজন করে কি, বাইপাস করে ফেলে, হ্যাঁ, শর্টকাট করে ফেলে। তো ওইটা একটা শর্টকাট আছে। তো ওই শর্টকাটের সামনেও আবার কবর পড়ে আর শ্মশান খোলা পড়ে। তো যার কারণে মানুষজন অমাবস্যার টাইমগুলোতে এই শর্টকাটের মধ্যে দিয়ে খুব কম যাওয়া আসা করে আর কি। কারণ তখনকার রাত অনেক, এখনকার যেমন 8টা-9টা তেমন একটা ব্যাপার না, কিন্তু তখনের জন্য এটা বেশ রাত গ্রামের জন্য, আরও 30 থেকে 35 বছর আগে। তো উনি যখন দেখলেন ওই অবয়বটা আস্তে উঠে বসলো, দেখলো যে এটা বিশাল একটা আকৃতি বসে আছে। উনি টর্চ জ্বালাতে চাচ্ছেন, এখন আর টর্চ দেখা যাচ্ছে মিটমিট করে জ্বলে, পুরো আলো দেয় না। তো ওইটা উঠে বসলো। উনি করলেন কি, এতই উনি ভয় পেয়ে গেলেন, উনি কতক্ষণ দাঁড়ায় আছেন ওইখানে, আর উনি আর নড়েন না, একদম নড়াচড়া একদম বন্ধ ওনার। উনি এখনই মনে হচ্ছে উনি হার্ট অ্যাটাক করে ফেলবেন, এই ধরনের একটা বুকের কাছা থেকে হৃৎপিণ্ড বের হয়ে যাওয়ার মতো তীব্র হার্টবিট বেড়ে গেছে হাইলি। তো দেন ঘামাচ্ছেন উনি।
এরপরও ওনার মাথায় হঠাৎ করে মাথায় আসলে এরে আমি এটার সামনে দিয়ে যাব না, এটার সামনে দিয়ে যদি আমি যাই তাহলে আজকে হয়তো আমি আর জীবিত ফিরবো না বাড়িতে। উনি এরকম ভয় পেয়ে গেছেন। তো এরপরে দিয়ে উনি ওই ধান ক্ষেতের আরেকটা পাশ দিয়ে উনি নেমে গেছেন। নেমে ওই যে ওই শর্টকাটটা উনি চিন্তা করেন যে এই শর্টকাটটা মারবো, এই শর্টকাটটা দিয়ে আমি চলে যাব। তো উনি ওইটাই করলেন। করে উনি দেখে যে ওইটা দাঁড়াইছে, হঠাৎ করে দাঁড়ানোর মতো ভঙ্গি করছে আর এক ধরনের গুড় 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 শব্দ হয়েছে, গুড়ুম গুড়ুম গুড়ুম। এটাতে উনি সাইকেল টাইকেল সব ফেলে, হ্যাঁ, টর্চ ফেলে উনি ঊর্ধ্বশ্বাসে দৌড়, যতটুকু রাস্তা পাইছেন দৌড় দিছেন। এবং ওই পিছন থেকে ডাক শোনা যাচ্ছে যে নিত্যানন্দ রে নিত্যানন্দ, ওনার নাম নিত্যানন্দ ছিল, নিত্যানন্দ রে নিত্যানন্দ আজ তুই বেঁচে গেলি, নিত্যানন্দ রে নিত্যানন্দ আজ তুই বেঁচে গেলি, আজকে আমার সামনে দিয়ে আসলি না, আজকে পাশ কেটে গেলি, তবে তোরে আমি ধরবো। তো এইটা উনি কানে যখন আসছে উনি আরও জোরে দৌড়াইতেছে। লাস্টে উনি একটা জায়গায় এবড়ো থেবড়ো জায়গায়, কারণ অমাবস্যাতে অন্ধকার কিছু দেখা যায় না, একটু এলোমেলো জায়গায় উনি পড়ে গেছেন। ওইখানে উনি অজ্ঞান হয়ে গেছেন, একদম ফেইন্ট, হ্যাঁ, সেন্সলেস হয়ে গেছেন। পরবর্তী দিন উনি আবিষ্কার করলেন উনি ওনার বাড়ির ভিতরে আছেন। লোকজনকে জিজ্ঞেস করছেন, ওনার গায়ে ধুম জ্বর। লোকজনকে জিজ্ঞেস করলেন যে আমার কি হয়েছে, কি ব্যাপার, আমি এখানে কেন? তখন বলছে লোকজন যে তোমারে ওই জমিতে পাওয়া গেছে, রাতেই তুমি আসতেছিলে না, যেহেতু তোমার জন্য লোক পাঠানো হয়েছে। পরবর্তীতে দেখা হয়েছে কোথাও পায় না, জমির যে শর্টকাটটা আছে ওই শর্টকাটটায় তোমার পাওয়া গেছে, ওইটার মধ্যখানে তুমি পড়ে আসো, সাইকেলটা গেল অনেক দূরে। তো এই হচ্ছে, আর টর্চটা পাওয়া যায় নাই আর, তো সাইকেল পাওয়া গেছে। তো দেন ওনারে নিয়ে আসা হইলো, ওনার বলছে যে তোমারে নিয়ে আসা হইলো, এরপরে তোমার ধুম জ্বর, তো এখন তোমার জ্বর এখন পর্যন্ত আছে, তোমার জ্ঞান ফিরছে, এই হচ্ছে ব্যাপার। তো উনিও খুলে বললেন যে কি উনি দেখলেন টেকলেন। তো ওইখান থেকে ওরা করলো কি, ওদের ওই গ্রামের ঝাড়কুপ করে এরকম, হ্যাঁ, ওঝা টাইপের। তো ওনারে নিয়ে আসলো, ওনারে নিয়ে এসে ওনারে ঝাড়াইলো টারাইলো, ওদের রিচুয়াল করলো টললো। তো পরবর্তীতে এটা ফাইন্ড আউট হলো যে ওই ওঝা বললো যে জিনিসটা উনি দেখছেন ওইটা হচ্ছে অনেক পুরনো, ওই জায়গায় একটা ব্রহ্মদৈত্য থাকে। ওই ব্রহ্মদৈত্য অনেক বড় আকৃতির হয়, সবচেয়ে বড়। তো ওইটা যে ওনারে যে ধরে নাই, উনি যদি ওইটার মধ্যে দিয়ে যদি উনি যাইতেন তাইলে ওনারে মাটির সাথে মিশে ফেলতেন, নাহলে ওনারা হাত দিয়ে চিপে ওইখানে ভর্তা বানিয়ে ফেলতেন, মানে একদমই জীবনটা প্রাণটা নিয়ে নিতেন আর কি। তো পরে পানি পড়া দেয় ঝাড়ে টারে, আর ওনারে মানা করা হয়েছে যে সন্ধ্যাবেলায় উনি যেন একা না আসেন, এবং ওই রাস্তার মধ্যে দিয়ে যেন কয়েকদিন না আসা হয় আর কি। তো এই ছিল কাহিনী। সবাইকে ধন্যবাদ এই কাহিনীটা শোনার জন্য। কেমন লাগলো এটা অবশ্যই বলবেন। তো আমরা ফিরে যাচ্ছি আরেকটা কাহিনীতে। তো এখন যে কাহিনীটা বলবো এটা হচ্ছে আমার একদমই ব্যক্তিগত একটা কাহিনী, একটা পার্সোনাল কাহিনী। আমি যখন পলিটেকনিক্যালে পড়তাম, কোথায় পড়তাম এটার নাম নিচ্ছি না, সেটার হলে থাকা হয়েছে আমার। প্রায় সময় আমার মেসে থাকা হয়েছে ম্যাক্সিমাম টাইমে, কিন্তু আমি হলেও কাটাইছি। তো ওইখানে কিছু এই পলিটেকনিক্যালটা অনেক পুরনো, অনেক প্রাচীন। তো ওইখানের কিছু হল আছে খুবই প্রাচীন, কিছু হলে মানে তালাবন্ধ করা রুমগুলা, ওইখানে খোলা না। তো আমরা তবু অনেক বেশি পোলাপেন হয়ে গেছে আর খুলে দিছে। তো আমি ওইখানে ছিলাম প্রায় 2 মাসের মতো। তো ওইখানে এইরকম ঝড়ের রাতে একবার হয়েছে কি, যে জানলা প্রচণ্ড ঝড় উঠছে, জানলা একদমই বাড়াবাড়ি করতেছে, কাজ ভাঙতেছে। তা আমি ওইখানে ছিলাম, আমি আর আমার একটা ফ্রেন্ড, আর কেউ ছিল না, টোটাল হল খালি উপরের তলায়। তো এরপরে আমরা সব কিছু অফ করে দিলাম। তো টপ করে দিলাম, ভালো কথা, এটার উপরে ছাদ। তো ঝড়ও থামলো। এরপরে আমরা দেখি যে আমাদের ছাদের উপরে ধুপুর করে খুব জোরে কেউ যদি যে হাঁটে, অনেক ওজনওয়ালা কেউ, হ্যাঁ, তখন এই ধরনের ধূপ শব্দ হয়। তো এই শব্দগুলো আমরা তখন শুনতেছিলাম। তো আমরা আর কিছু এটা করি নাই, আমরা করলাম কি, ভয়ে ওইখান থেকে চলে গেলাম।
তো একদিন আমরা মেসে ছিলাম, পরবর্তী দিন পোলাপাইন যখন আসলো, স্টুডেন্টরা যখন ব্যাক করলো, তখন আমরা, এটা একটা উইকেন্ড ছিল, তখন আমরা আবার ব্যাক করলাম। ব্যাক করার পরে হঠাৎ দেখি যে আমাদের যেই খাট যেভাবে আমরা রাখছিলাম, হ্যাঁ, উত্তর দক্ষিণ করে, সেটা হয়ে গেছে পূর্ব পশ্চিমে, তালা মারা ছিল। এবং আমরা আমাদের ডেস্ক যেভাবে রাখছিলাম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, উত্তরের ডেস্ক রাখা ছিল, সেটা চলে গেছে একদমই দক্ষিণে। এবং এটা কে করলো, কারা করলো, কোনো সমাধান নাই। এবং আমাদের ওইখানে কয়েকটা জিনিসপত্র ছিল আমাদের ডেস্কের মধ্যে, সেই জিনিসগুলোও উলটপালট হয়ে গেল। কোনো কিছু চুরি হয় নাই, কিন্তু উলটপালট হয়ে গেছে। তো ভালো দিন যায়। আমাদের এখানে বেশ কয়েকজন ছেলেপেলে আছে, এরা মাদ্রাসা থেকে আসছে। তো তখন মাদ্রাসা থেকে ডিপ্লোমাতে নেওয়া হইতো, এখন নেওয়া হয় কিনা জানি না। তো ওদের মধ্যে একজন এরকম বেশ পরেশগার টাইপের একজন ছিল আমাদের ফ্রেন্ড, ওরে আমরা ডাক দিছি। তো ওর ওস্তাদেরকে ও বলে, উনি রুকাইয়া টুকাইয়া করেন। তো ভালো, তো উনি আসলেন, ওনারা ডাকানো হইলো। উনি আসলেন, আসার পরে উনি সব কিছুই দেখলেন, দেখে উনি তখন বলছেন যে এইটার পিছে হচ্ছে কবরস্থান আছে আর একটা শ্মশান খোলা আছে। হ্যাঁ, তো এখানে এই রুমটার মধ্যে মুক্তিযুদ্ধের আমলে, পরবর্তীতে আমরা জানলাম আর কি, যে মুক্তিযুদ্ধের আমলে এখানে বন্দি করে রাখা হতো মহিলাদের। হ্যাঁ, এই একটা কাহিনী। এবং এই জায়গায় এমন একটা জায়গা হয়ে গেছে, এই জায়গা অনেক দিন বন্ধ থাকার কারণে এই জায়গাটা একটা অন্য ডাইমেনশনের ক্ষেত্র তৈরি হয়েছে। মানে এখান দিয়ে আলাদা এন্টিটিগুলা পাস করে। তো এই জিনের একটা ব্যাপার। তো এইটা আমাদের যে একা একা থাকছি কয়েকদিন, এইতে ওদের অসুবিধা হয়েছে চলাচলে, ওরা আমাদেরকে নজর দিছে এবং আমাদের বেশ খুব জিনিসপত্র নাড়াচাড়া করছে, কোনো ক্ষতি করে নাই, যেহেতু আমরা স্টুডেন্ট মানুষ এবং ভালো জিন ছিল। তো আমাদেরকে একটাই আসলে সাজেশন দিচ্ছে, আমরা যেন মানে কখনোই এখানে এই রুমটা যেন না থাকি, একদম স্ট্রেট এখানে যেন না থাকলে বিপদ হবে, কোনো উপায় নেই, যেহেতু একটা আলাদা ডাইমেনশনের একটা পাথ হয়ে গেছে। তো সেই কারণে আমরা যেন এখানে যেন না থাকি, আমরা যেন অন্য কোনো রুমে বা মেসে যেন শিফট হই। তো আমরা যেই কথা আমরা এটা জানাইছি সুপারভাইজারকে, সুপারভাইজার বললো যে এটা আসলে পোলাপাইনের চাপে দেওয়া হয়েছে, কিন্তু এখানে তোমরা থাকিও না, এর আগেও নিষেধ করা হয়েছে, এখানে কেউ থাকে নাই, এখানে থাকলে সমস্যা হয়। হ্যাঁ, অনেক ধরনের অনেক উপদ্রব দেখা যায়। হ্যাঁ, থাকতে দিতে চায় না। হ্যাঁ, জিনিসপত্র উলটপালট করে ফেলে, রাতের মধ্যে আসি বোবায় ধরে। হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো হয়। তো আমরা আর কোনো কিছু করি নাই, আমরা মোটামুটি একটা সলিউশন পাইছি, বেঁচে গেছি। এই বলে আমরা ওই জায়গাটা আমরা ছেড়ে আমরা মেসে চলে যাই। মেসে থাকি কিছুদিন, পরে হলের আরেকটা রুম আমরা নিয়ে নিই আর কি। তো এই হচ্ছে ঘটনাটা ছিল আর কি। থ্যাংক ইউ সো মাচ। তো এখন চলে যাব আরেকটি ঘটনায়। এটি ছিল আমার এক বন্ধু, নাম শুভ্রজিৎ, তার ছিল। তো সে তার শ্বশুরবাড়িতে যখন যায়, তখন একটা রাস্তার উপর দিয়ে যেতে হয়, যেই জায়গাটা, এটা একদম মানে চরের ভিতরে। হ্যাঁ, চরের ভিতরের বাড়িগুলো কেমন হয়, একদম দূরে একদম চরের, একদম নদীর পাশের বাড়িগুলো হয়েছে ঘনবসতি নয়। ধরেন আপনি 1 কিলোমিটার মধ্যে কয়েকটা বাড়ি পাবেন, এবং একটা বাড়ি থেকে একটা বাড়ির দূরত্ব অনেক দূরে। তো ওর বাবা মারা গেল, আমরা দেখতে গেলাম সবাই, পলিটেকনিক্যাল থেকে আমরা দেখতে গেছিলাম। দেখতে যাওয়ার পরে, এটা আমাদের পলিটেকনিক্যালের ফ্রেন্ড, তো ওইখানে কাজের সূত্রে তো ওইখান থেকে যাওয়া হওয়ার পরে আমরা কখনো এই ধরনের চরের বাড়িটারি কখনোই দেখি না। আমরা যতই যাই ততই অবাক হই, কিরে তোর বাড়ি শেষ হয় না কেন? কয় দিকের আসলে অবস্থা দোস্ত এমনই, আসলে অনেক দূরে সব কিছু। তা এখন তো আমরা গেলাম, আমরা দেখে অবাক হয়ে গেছি যে বিস্তীর্ণ মাঠ পড়ে আছে। হ্যাঁ, তো আমরা বললাম এখানে কিছু হয় না? না, এটা এখানে লবণাক্ত পানি ওঠে, পাশেই তো আসলে নদী বা সাগরের এটা উপকূল, তো এখানে কিছুই হয় না, এখানে কাঁকড়া ধরে। হ্যাঁ,
তবে কিছু ঘাস হয়, গরু ছেড়ে দেওয়া হয়। তো গরু অবাক হয়ে গেলাম, চাঁদনি রাত ছিল, যে দেখলাম যে গরু মাঠে চড়তেছে, হ্যাঁ, কিন্তু অনেক লম্বা দড়ি দিয়ে আটকায় রাখছে। তো আমরা বললাম এটা কারণটা কি, বললাম যে এটা কারণটা কি, এত বড় দড়ি কেন দেওয়া হইলো? তো ও বললো যে গরু সারা রাত মাঠেই থাকে, যত লম্বা দড়ি দেওয়া হয় সে ততটুকু ঘুরে 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 ঘাস খায়। তো ভালো কথা। তো আমরা বসলাম, আমরা আমাদের আঙ্কেলকে কবর টবর দিলাম। আমাদের বন্ধু খুবই মন খারাপ, তার আব্বু মারা গেল। তো সাডেনলি ওর মনটাকে ভালো করার চেষ্টা করলাম, যা হওয়ার হয়েছে। তো তখন সে তার এক ভৌতিক কাহিনী তখন শেয়ার করলো আর কি, হঠাৎ করে, যে এইভাবে 1 মাস আগে তার চাচাকে কবর দেওয়া হয়েছিল। তো চাচাকে কবর দেওয়া যখন হয়েছিল, তখন ওদের এলাকায় যতই আসলে মানে কবর দেওয়া হোক, সরি এটা 1 মাস না, এটা আরও প্রায় 1 বছর আগে, আমি ভুল বললাম, সরি, পার্ডন মি। তো তখনকার সময় দেখা যায় যে ওদের এলাকায় শিয়াল ছিল। এই শিয়ালগুলো করতে গিয়ে এরা যদি কবর টবর দেওয়া হইতো, এরা আশপাশে এগুলা গন্ধ শুকতো, এরা গন্ধ চলে আসতো, পৌঁছলে এরা পেয়ে যেত কীভাবে। এবং এই শিয়ালগুলো অদ্ভুত, সারা রাত কারো চোখে না, কিন্তু মুর্দা উঠায় নিয়ে চলে যাবে। পরবর্তী দিন দেখা যায় মুর্দার কাপড় টাপড় সব বের হওয়ানো, হাড়টা ছড়ায় রয়েছে, আর অনেক অংশ নিয়ে চলে গেছে। তো এরকম পরিস্থিতির মধ্যে দিয়েও ওদের যাইতে হয়েছে আর কি। তো এটা ওই রকম কোনো ভৌতিক ঘটনা না, এটা হচ্ছে জাস্ট একটা মানে বাস্তবিক একটা ঘটনা তুলে ধরলাম। তো সবাইকে ধন্যবাদ হরর স্টোরিগুলো শোনার জন্যে। আমাদের সাথেই থাকবেন, প্রতিনিয়ত নতুন নতুন গল্প, নতুন নতুন বিষয়, নতুন নতুন কাহিনী, নতুন নতুন লেজেন্ড, যা যা পাওয়া যায়, যা যা শেয়ার করার মতো আমার থাকে, আমি সব কিছুই শেয়ার করব। আপনারা শুনবেন এবং সাপোর্ট দিবেন। তো সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দিবেন, যাতে অন্যান্য মানুষরাও এই গল্পগুলো শুনতে পারে, এই গল্পগুলো সাহিত্য রস নিতে পারে বা ভয়টাকে এনজয় করতে পারে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।